বেলকনিতে আয়। সাজ এক মুহূর্তে স্থবির হয়ে গেল। বুকের ভেতরে পুরনো ব্যথা আবার কেঁপে উঠল। এতদিন কোথায় ছিল সে? এতদিন কেন মনে পড়ল না? হঠাৎ এখন কেন? সাজ চোখ কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল। আমি যাব না। ওপাশে একটুখানি বিরতি, তারপর হালকা হাসি মেশানো কণ্ঠে উত্তর এলো। আয়, সারপ্রাইজ আছে। সাজ দাঁত চেপে ফোনটা নামিয়ে রাখলো। মনটা দোদুল্যমান। যাবে কি যাবে না, এত অভিমান জমে আছে তার ভেতরে। এতদিন কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। হঠাৎ আজ মাঝরাতে এসে সারপ্রাইজ দেখাতে হবে কেন? বুকের ভেতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য প্রান্তে রাগ করে আর আর অভিমান ঢেউ খেলছে। কেন সে যাবে? এতদিন তো কোনো খবর নেয়নি। হঠাৎ আজ এভাবে ডাকছে কেন? এতদিন যে মানুষটা ফিরে তাকায়নি। আবার মনের গভীর থেকে কৌতূহল জেগে উঠল। সারপ্রাইজটা কি হতে পারে? দ্বিধায় ভরপুর মন নিয়ে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোলো। চাঁদের আলো মেখে চারপাশটা নিস্তব্ধ হয়ে আছে। দূর থেকে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। ব্যালকনিতে গিয়ে তাকাতেই দেখলো রাস্তার পাশে আরশানের গাড়ি দাঁড়িয়ে। কিন্তু সাজ পৌঁছাতেই আরশান গাড়িতে উঠে পড়ল। হেডলাইট জ্বলে উঠল। একবারও পেছনে তাকালো না। সাজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখনই ফোনে মেসেজ ভেসে এলো। চোখ ঘুরিয়ে দেখলো আরশান একটা মেসেজ পাঠিয়েছে। শুধু একটা টাটার ইমোজি পাঠিয়েছে। কিছুক্ষণ আগে আরশান বিডি থেকে কানাডায় ফিরেছে। দীর্ঘ ভ্রমণের শান্তি ক্লান্তির শরীর জুড়ে ভর করলেও মন যে স্থির হতে পারছে না। বুকের ভেতর সাজকে দেখার টান যে লেগেই আছে। মন ছটফট করছে তাকে একবার দেখার জন্য। কানাডিয়ান শীতের ঠান্ডা বাতাস জানালার কাছে জমে থাকা কুয়াশাকে আরও ভারী করে তুলেছে। অথচ তার ভেতরে অস্থির ঝড় বয়ে যাচ্ছে। সাজকে না দেখলে শান্তি নেই। বারবার ফোন হাতে নেয়, আবার নামিয়ে রাখে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝানো যায় না। অবশেষে এক পলক দেখা হলো। খুব ছোট্ট সেই দেখা। হাওয়ার ঝাপটা এসে চোখে লাগে, আবার বেরিয়ে যায়। অথচ সেই পলকও তাকে শান্ত করতে পারল না। বরং মনে হলো এই দেখা যথেষ্ট নয়। এ তো শুধু তৃষ্ণা আরও বাড়িয়ে দিল। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই করছে। নিস্তব্ধ রাতের ভেতরেও আরশানের অস্থিরতার ঢেউ থামছে না। মিষ্টি আলো জানালার ফাঁক গলে এসে ঘরে ঢুকেছে। লাজুকভাবে রোদের আভা ছড়িয়ে পড়ছে চারপাশে। সাজ বিছানায় শুয়ে এপাশ থেকে ওপাশ হলো। তারপর ধীরে ধীরে উঠে বসলো। ঘুম ঝরানো চোখে চারপাশটা দেখার চেষ্টা করতেই থমকে গেল। এ কি? কোথায় সে? এটা তো তার রুম নয়। সাজ হাতের আঙুল দিয়ে চোখ ডুলে চারপাশে তাকালো। ভেবে নিল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু না। চোখ ঘুরেও দৃশ্য বদলালো না। তার ছোট্ট রুমে এত প্রশস্ত জায়গা নেই। বড় বেডরুম, যেটি তার ছোট্ট রুমের সঙ্গে কোনোভাবে মেলাতে পারছে না। সাদা দেয়ালের গায়ে নিস্তব্ধতার ছায়া। মাথার উপর বড় ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছে। মোটা ক্রিম কালারের পর্দাগুলো হালকা বাতাসে দুলছে। তার ছোট্ট রুমের সঙ্গে বিশাল সুশোভিত ঘরের কোনো মিল নেই। এক মুহূর্তেই মনে পড়ে গেল এটা তো আরশানের রুম। হ্যাঁ, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই বড় রুমের প্রতিটি কোণা আরশানের পছন্দের সেই বিরল মিউজিক কালেকশন। সব কিছুই তো সে দেখেছে। সাজ বিস্মিত হয়ে চারদিকে তাকালো। মাথার ভেতর ঝড় বইতে লাগলো। কিভাবে সম্ভব? সে তো নিজ রুমে শুয়েছিল গত রাতে। তবে সে এখানে এলো কিভাবে? তখন দরজা হালকা শব্দ করে খুলে গেল। সাজের বিস্মিত দৃষ্টি দরজার দিকে ফেরানো মাত্রই ভেতরে প্রবেশ করলো আরশান। ঘর জুড়ে তার উপস্থিতি ভারী হয়ে উঠল। চোখে সেই অচেনা টান, ঠোঁটে খেলছে গভীর হাসি। সাজকে এক দৃষ্টিতে দেখে নিয়ে হেসে বলল, ম্যাডামের ঘুম ভেঙেছে বুঝি? কথার সঙ্গে সঙ্গে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসল আরশান। সাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আরশানের ঠোঁটে সেই হাসি যে বুকের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছে। গত রাতের স্মৃতি ঝড়ের মতো ভেসে উঠল তার চোখের সামনে। প্রতিটি মুহূর্ত স্পষ্ট হয়ে উঠতেই ভরে উঠল রাগে। টাটা দিয়ে বিদায় নিয়েছে, এখন আবার নাটক করছে। আরশান হঠাৎ ঝুঁকে সাজকে ঝট করে টেনে নিল নিজের করে। অপ্রস্তুত সাজ ছটফট করে উঠল। বারবার ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো। ছাড়ুন, এখন কাছে আসছেন কেন? সাজের চোখে মুখে অভিমান, কিন্তু আরশান নির্লিপ্ত। ঠোঁটে সেই গভীর হাসি। বুকের ভেতরের ছটটা প্রকাশ করল না, বরং আরও দৃঢ়ভাবে তাকে আঁকড়ে ধরে রাখলো। আরশান ধীরে ধীরে তার কানের কাছে ঝুঁকে এলো। শ্বাসের উষ্ণতা সাজের গায়ে লাগতেই কেঁপে উঠল।
মুহূর্তের নীরবতার পর মাদকতা ভরা কণ্ঠে বলল, সুখের ব্যথা বড্ড পীড়াদায়ক। হৃদয়কে আলোয় ভরিয়ে দিল, অস্থিরতায় ডুবিয়ে রাখে। এই সুখে শান্তি নেই, আছে কেবল প্রতিক্ষণে তোকে আরও কাছে পাওয়ার অশেষ তৃষ্ণা। আরশানের মাদকতা ভরা কথা সাজ শুনল না। মুখে কিছু না বললেও চোখ দুটো টলমল করে উঠল। চোখে অভিমান জমে আছে। এতদিন তার সাথে একটা কথাও বলেনি, এড়িয়ে গেছে, অথচ আজ হঠাৎ এসে নাটক করছে। সাজর বুক ভরে উঠল ক্ষোভে। এখন এভাবে মায়া দেখানোর ভান করছে। এতদিন কোথায় ছিল? তখন তো একটা ফোনও দেয়নি। আরশানের বলিষ্ঠ হাত শক্ত করে জড়িয়ে আছে সাজের কোমরের চারপাশে। সাজ যে অভিমানের পাহাড় জমিয়েছে তার বুঝতে বাকি নেই। সাজ প্রাণপণে সরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সেই হাতের শক্তি সাজের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এবার সে আরশানের কাঁধে ঝট করে দাঁত বসিয়ে দিল। কিছুক্ষণ সে ভাবল হয়তো আরশান যন্ত্রণায় ছেড়ে দেবে তাকে, কিন্তু না, আরশান এক চুলও নড়ল না। কাঁধে সাজের কামড়ের দাগ, ফুটে উঠল তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। চোখে সেই একই দম বন্ধ করা অধিকার। ছাড়ুন আমাকে, ছাড়ুন, আপনি খুব খারাপ। আরশান ঠান্ডা গলায় উত্তর দিল। ছাড়ার জন্য তো নিয়ে আসিনি। এবার সাজের ধ্যান ভাঙল। হতবাক হয়ে তখন বলল, এই, আমি এখানে আসলাম কিভাবে? গত রাতে তো আমি আমার রুমেই গিয়ে গত রাতে তো আমি আমার রুমেই ঘুমিয়ে গিয়েছিলাম। আরশান চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, ঠোঁটের কোণে কুটিল হাসি। নিয়ে এসেছি। সাজের চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিয়ে এসছেন মানে কি? এক মিনিট, আম্মু কিছু বলেনি? কি বলবে? সাজ অধৈর্য হয়ে বলল। বলুন না। আরশান এতদিনের সবকিছু বলল। এতদিন যা হয়েছে সবকিছুই সাজকে জানালো। গত রাতে রাত 2টার সময় তাদের বাড়িতে গিয়েছিল। তখন সাজ ঘুমে। এই ঘুমের মাঝেই সাজকে কোলে করে নিয়ে এসেছে। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। সে বিশ্বাসই করতে পারছে না ঘুমন্ত অবস্থায় তাকে কোলে তুলে নিয়ে এসেছে, তাও আবার তার নিজের মায়ের সামনে। সাজ চোখ ছোট ছোট করে বলল, আপনার একটুও লজ্জা করেনি? এভাবে কোলে তুলে নিয়ে এসছেন, তাও আবার আম্মুর সামনে। আমি কি অন্য কাউকে নিয়ে এসেছি নাকি? সাজ মুখটা একটু ঘুরিয়ে হেসে উঠল। তার চোখের কোণে খানিকটা বিস্ময়ও খেলে গেল। আরশান যে এমন করবে সেটা সে একবারেই কল্পনা করেনি। পরক্ষণে উষ্ণ ছোঁয়া পেতেই সাজ কেঁপে উঠল। আরশান মুখ গুজে রয়েছে তার গলায়। অবচেতনেই দুহাত বাড়িয়ে আরশানের শার্টের গলাতে শক্ত করে চেপে ধরল সাজ। তবে একটু পরেই ব্যথার ঝাঁকুনি ছড়িয়ে গেল শরীর জুড়ে। সাজ কুকড়ে উঠল, দ্রুত আরশানকে ঠেলে সরিয়ে দিল। হাত দিয়ে গলা চেপে ধরে চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আশ্চর্য! আপনাকে কামড় দিয়েছি বলে প্রতিশোধ দিলেন? আরশান কোনো প্রত্যুত্তর করল না, শুধু এক চিলতে হাসি টেনে সাজকে ধীরে কোলে থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। সাজের চোখ ঝিরিক করা ধরা আতঙ্কটা খেয়াল করে মজা পেতে লাগলো। ঝুঁকে পড়ে এলোমেলো করে দিল মেয়েটার চুল। তারপর নরম গলায় বলল, রাতে যে এত আদর করলাম টের পাসনি? এক মুহূর্তেই সাজের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। চোখ বড় বড় হয়ে চেয়ে রইল আরশানের দিকে। মনে করার চেষ্টা করেও কিছুই মনে পড়ছে না ওর। গত রাতে তো ও কিছুই বুঝতে পারেনি। দরজার কাছে গিয়ে আরশান হাত বাড়িয়েও থেমে গেল। পেছন ফিরে তাকালো সাজের দিকে। মেয়েটার অস্থির মুখ দেখে হাসল। ওরে বলদ, ভাবতে ভাবতে দেখি উগান্ডায় চলে যাবি, কিছুই হয়নি। সাজ ঠোঁট কামড়ে কটমট করে তাকায়। ভীতি আর বিভ্রান্তি এক নিমেষেই গলে গিয়ে রাগে পরিণত হলো। পাশে হাতে বালিশ তুলে নিয়ে ছুঁড়ে মারল আরশানের দিকে। আপনি একেবারেই অসহ্য। কানাডার বসন্তের দিন, গাছের ডালপালায় কোমল সবুজ পাতার সাথে সাদা আর গোলাপি ফুলেরা ঝরে আছে। বাতাসে হালকা ঠান্ডা, চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে কাঠবিড়ালির ছুটোছুটি চোখে পড়ছে। পার্কের সবুজ ঘাসে ছোট ছোট সাদা ডেইজি ফুল মাটির বুকে ছড়িয়ে আছে। মিরাব আর জাইরান হাত ধরে হাঁটছে পার্কের ভেতরকার পাথরের সরু পথ ধরে। মিরাব কিছু একটা বলছে, জাইরান তা শুনে হেসে উঠছে। হেসে ওঠার সময় তার চোখ শুরু হয়ে যাচ্ছে। মিরাবের মুখেও তৃপ্তির শান্ত হাসি। দুজনের মাঝের বোঝাপড়াটা গভীর। পার্কের একপাশে বড় এক ম্যাপল গাছের ছায়ায় বসে আছে আরশান। ফোন হাতে গেম খেলছে, ঠোঁটে অল্প বিরক্তির রাখা।
চারদিকে প্রকৃতির এত সৌন্দর্য, অথচ সে একেবারেই তাতে আগ্রহী নয়। মাঝে মাঝে স্ক্রিনে চোখ কুঁচকে তাকাচ্ছে, আবার দ্রুত আঙুল চালাচ্ছে। সাজ কিছুটা দূরে বসে ডেইজি ফুল কুড়িয়ে নিচ্ছে। সে মাটিতে হাঁটু গেড়ে বসেছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে নেমে এসেছে। বসন্তের হাওয়ায় তার ওড়না দূরে উঠেছে। সাজ ফুল তুলে হাতে রাখছে যত্ন করে। ঠোঁটে হাসি ফুটে উঠেছে। হাতে গোছা ডেইজি ফুল নিয়ে সাজ ধীরে ধীরে এগিয়ে যায় আরশানের দিকে। আরশান তখনও ফোনে মগ্ন। সাজ পাশে গিয়ে দাঁড়ায়, কিছু বলে না, শুধু একটা একটা করে ফুল তুলে আরশানের মাথার উপর গুজে দেয়। কি করছিস? আরশান ভ্রু কুচকে ফোন থেকে মুখ তোলে। ডেইজি ক্রাউন বানাচ্ছি আপনার মাথায়। সাজ, এসব বাচ্চাদের মতো করছিস কেন? সাজ এবার আরেকটা ফুল নিয়ে মাথায় গুজে দেয়। চুপ করুন, নড়বেন না। আরশান মোবাইল স্ক্রিন বন্ধ করে সাজের দিকে তাকিয়ে থাকে। এক হাতে হালকা করে ফুলটা সরিয়ে দেয়, কিন্তু সাজ আবার জোর করে ঠিক জায়গায় বসিয়ে দেয়। এমন করবেন না, ছবি তুলবো তো। সাজ আবারও ডেইজি ফুলগুলো গুজতে শুরু করে। আরশান এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে। হাওয়ায় উঠতে থাকা চুল, হাসি মাখা ঠোঁট আর নির্ভার হাসি, সব কিছু মিলিয়ে সাজকেই বসন্ত বিকেলের ভীষণ সুন্দর লাগছে। শেষ করে সাজ হাতে থাকা বাকি ডেইজি ফুলগুলো ঘাসের উপর রেখে দেয়। আরশান ফোনটা পাশে রেখে উঠে ফুলগুলোর দিকে হাত বাড়ায়, কয়েকটা ডেইজি তুলে নেয় খুব যত্ন করে। মুখে মনোযোগ, আঙুলের মাঝে ফুলের ডাটা বাঁকিয়ে গেঁথে ছোট্ট একটা আংটির মতো বানিয়ে ফেলে। সাজ অবাক হয়ে তাকিয়ে থাকে। যে ছেলেটা একটু আগেও শুধু গেম খেলছিল, সে হঠাৎ এত যত্ন করে ফুল দিয়ে কি বানাচ্ছে? হঠাৎ আরশান দাঁড়িয়ে উঠে দাঁড়ায়। সাজ কপালে ভাঁজ ফেলে তাকায় তার দিকে। কি করছেন? উত্তর না দিয়ে আরশান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। সাজের দিকে ফুলটা বাড়িয়ে বলে, এভরিডে মাই লাভ উইল স্টিল বি ইয়োর্স, উইল ইউ ম্যারি মি? সাজ হতবাক হয়ে তাকিয়ে থাকে, তারপরই হেসে ফেলে। তার হাসি বাতাসে ডেইজি ফুলের মতোই ভেসে ওঠে। সরি, আই এম ম্যারিড। এক মুহূর্ত আশার স্থির থাকে, তারপর তার ঠোঁটেও নরম হাসি খেলে যায়। সাজ তখনও হাত বাড়িয়ে দেয়, তার আঙুলগুলো সাদা ফুলের আংটির জন্য প্রস্তুত। আশান ধীরে ধীরে আংটিটা তার আঙুলে পরিয়ে দেয়, আঙুলের ওপর ঠোঁট ছুঁয়ে দেয়। আশান শক্ত করে জড়িয়ে ধরে তার চড়ুই পাখিকে। বিকেল বেলার আকাশটা হালকা কমলা আর গোলাপি আলোয় রাঙা। বাইরে গাছের পাতাগুলো ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। মেহুল বিছানায় আধশোয়া হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে, কানে হেডফোন, ভ্রু কুচকে কখনো হেসে উঠছে, আবার কখনো গম্ভীর মুখ করছে। এমন সময় দরজার ওপাশ থেকে মেহুলের মায়ের ডাক এলো। মেহুল, মেহুল সোজা হয়ে বসে বলল, আসছি। তুমি যে কাউকে পছন্দ করো আমাকে আগে বলনি কেন? মেহুল হকচকিয়ে গেল, বিভ্রান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে তারপর সাজের দিকে চাইল। মাথায় ঢুকছে না কথাগুলো। কি বলছো আম্মু? নির্বাণের ফ্যামিলির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মেহুল চোখ গোল গোল করে তাকালো। বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে মানে কি? মেহুলের মা বলল, এভাবেই লুকিয়ে আছো কেন? বলো তো, আমরা কি মানা করতাম? তুমি যদি আগেই বলতে তাহলে আমরা এই বিয়ের প্রসঙ্গ তুলতামই না। মেহুল এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাকে তো কোনোদিনও জিজ্ঞেস করনি আমি করতে চাই কি না। মেহুলের মা দীর্ঘশ্বাস ফেললেন। সত্যিই তো মেহুল ঠিকই বলেছে। এতদিন তারা শুধু নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে, কখনো ভাবেনি তাদের মন কি চায়, কোনটায় তাদের ভালো লাগে। মেহুলের মা কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, রেডি হয়ে আসো। মেহুলের মা বের হয়ে যেতেই মেহুল দরজা বন্ধ করে সাজের দিকে তাকায়। এসব তুই করেছিস তাই না? সরি, আই এম ম্যারিড। আমি করব কেন? আমি তো শুধু বলেছি। বাকিটা নির্বাণ ভাইয়া করেছে। সাজ এগিয়ে এসে একেবারে সামনে দাঁড়ালো, হাত বাড়িয়ে মেহুলের গাল টেনে ধরল। তুই থাক, আমি আসছি। মেহুল কপালে ভাঁজ ফেলে তাকালো। এখন আবার কই যাবি?
কিছুক্ষণ পরই সাজ আর মীরাব দুজনেই ফিরে আসে। হাতে বড় বড় শপিং ব্যাগ ঝুলছে। দুজনেই মুখেই তৎপরতার ছাপ। এগুলো কি? মেহুল তাকিয়ে জিজ্ঞেস করল। সাজ ব্যাগটা খুলে দেখিয়ে দিল। ভেতরে রেশমি শাড়ি, সুন্দর ডিজাইনের ব্লাউজ, কাগজে মোড়ানো ফুলের ব্রোশ, গহনা আরও কত কিছু। সাজ হেসে বলল, আজকে তোর বিয়ে, তো রেডি হবি না? মেহুল থ হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল দুজনের দিকে। মাথার ভেতর সবকিছু কেমন ঘোলাটে লাগছে। এই হঠাৎ বিয়ে, এই হঠাৎ সাজ, আর চারপাশের এত আয়োজন, সবকিছুই হঠাৎ অপ্রত্যাশিত। মীরাব সাবধানে শাড়িটা খুলে টেনে আনলো। রংটা পিচ গোলাপি। ধীরে ধীরে ভাঁজ করে শাড়িটা মেহুলকে সুন্দর করে পরিয়ে দেয়। চোখের পলকেই সময় ফুরিয়ে এলো। এই অপ্রত্যাশিতভাবেই মেহুলের বিয়ের সমস্ত আয়োজন শেষ হয়ে গেল। সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তের জন্য উৎসবের আলোয় ভরে উঠেছিল। কিন্তু আনন্দের সেই সময় মেহুল যখন বিদায়ের সময় এলো, সবার ভিড়ের মাঝেই নিকো মেহুলের হাত শক্ত করে আঁকড়ে ধরল। নিকোর ছোট্ট শরীরটা কাঁপছে। তার চোখ ভিজে উঠেছে টলমলে জলে। বুক ভরে কান্না আটকে রাখতে পারছে না সে। মুহূর্তেই গলা রুদ্ধ হয়ে কান্নার শব্দ বেরিয়ে এলো। না, আমি আপুকে যেতে দেব না। মেহুল নিচু হয়ে নিকোকে জড়িয়ে ধরল, চোখে জল। নিকোর ছোট্ট হাত আরো জোরে জড়িয়ে ধরল মেহুলকে। তার ভেতরের ভয়টা স্পষ্ট, মেহুল চলে গেলে আর ফিরে আসবে না। সবাই ওদের দেখছে। সাজ এগিয়ে এলো। নরম কণ্ঠে নিকোর ছোট্ট কাঁধে হাত রাখলো সে। একটু ঝুঁকে তার চোখের দিকে তাকালো। নিকো, এভাবে কাঁদিস না তো। মেহুল তো কোথাও পালাচ্ছে না, ও তো কালকেই আবার ফিরে আসবে। তুই কাল সকালে উঠেই ওকে দেখতে পাবি। নিকো টলমল চোখে তাকায়, মাথা নেড়ে বলল, কালকে আসবে, একদম সত্যি। হ্যাঁ, একদম সত্যি, কালকে আসবে। তুই চাইলে আমি নিজেই তোর সঙ্গে গিয়ে নিয়ে আসবো ওকে। সাজের কথায় নিকোর কাঁপা শরীরটা ধীরে ধীরে শান্ত হলো। কিন্তু তবুও সে মেহুলের গলা থেকে হাত ছাড়তে চাইল না। মেহুলও তখন চোখ ভিজে আসা হাসি নিয়ে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। নিকো দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝুঁকিয়ে সায় দিল। তার ছোট্ট চোখ দুটো এখনো কান্নায় ভেজা। সাজ নিকোকে মেহুলের কাছ থেকে ধীরে ধীরে সরালো। সাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলল, চল আমরা একসাথে মেহুলকে বিদায় দিই। হাসি মুখে বিদায় দিতে হয়, তাই না? নিকো চোখ মুছতে মুছতে সায় দিল। বিছানার ওপর ছড়ানো রঙিন শাড়িগুলো, পাশে রাখা শপিং ব্যাগগুলো এখনো আধ খোলা। তার ভেতর থেকে আরও কয়েকটা ঝলমলের শাড়ি উঁকে দিচ্ছে। সাজ দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে শাড়িগুলোর দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন এগুলো কোনো জটিল সমীকরণ। শাড়ি কিনে তো আনলো, কিন্তু সে তো পরতেই জানে না। আরশান একপাশে দাঁড়িয়ে শাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তারপর একটা শাড়ি তুলে নিল। আরশান সাজের দিকে তাকিয়ে বলল, এটা পর। আমি শাড়ি পরতে পারি না। কি, তুই এখনো শাড়ি পরতে জানিস না? সাজ গলা উঁচু করল। হ্যাঁ, জানি না। শাড়ি পরা কি আর সোজা কথা নাকি? এই ওই এত খাম্মা কাপড় কোথা থেকে জড়িয়ে কোথায় গুজতে হয়, সব গুলিয়ে যায়। আরশান মাথা নাড়ল। চেষ্টা করে দেখি। সাজ গলা নামিয়ে বিড়বিড় করল। পাগল, এটা কি কোনো খেলা? কথা শেষ না হতেই আরশান শাড়িটা মেলে ধরল। লম্বা কাপড়টা তার কাঁধ থেকে মাটিতে ছুঁড়ে পড়ল। শাড়িটা এলোমেলো ভাবে সাজের গায়ে জড়িয়ে দিল। কোথাও ভাঁজ ঠিক হয়নি, কোথাও আঁচল মাটিতে টেনে বেড়াচ্ছে, কোথাও আবার কোমরে গুজে রাখার বদলে ঝুলে আছে যেন কাপড়ের পাহাড়। সাজ আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবি দেখে হকচকিয়ে গেল। এ কেমন শাড়ি পরলেন? শাড়ির আঁচল প্রায় মাটিতে পড়ে আছে। কোথাও কাপড় বেশি টেনে রাখা, কোথাও আবার একেবারেই আলগা। আরশান সোফায় হেলান দিয়ে বসে, পেটে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে হাসছে। চোখে পানি চলে এসেছে তার হাসতে হাসতে। আরে বাহ, একদম নতুন ফ্যাশন। তুই চাইলে এখনই র্যাম্পে উঠতে পারিস। জয়, এসব কই থেকে শিখলেন? আরশান দম ফাটানো হাসি চাপতে চাপতে বলল, আমি শিখিনি, তবে তোর জন্যই নতুন এক স্টাইল তৈরি করে দিলাম। সাজ গম্ভীর ভঙ্গিতে আঁচলটা টেনে ঠিক করতে গিয়ে আরও গুড়িয়ে ফেলল। আঁচলটা মেঝেতে টেনে আসছে। সাজের এই অবস্থা দেখে আরশান আবারও হেসে উঠল। কিচেনের আলোটা হালকা হলদেটে। সাজ আজকে প্রথমবার রান্না করবে।
সেই উত্তেজনা আর নার্ভাসনেস তার চোখে মুখে। রান্নাঘরের টেবিলে সবজি মশলা আর কাঁচা খাবার সাজানো। নুটি কিচেনের জানালার কাছে বসে আছে। সাজ দেখে হাসল, হাতায় গুজে চুল বেঁধে নিল, তারপর বলল, আরশান। আরশান তখন পেঁয়াজ কাটছিল, হাত থামিয়ে তাকালো। বলেন ম্যাডাম। সাজ হেসে ফেলল, কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলল, আরশান ভাই। বলো বনু। এক মুহূর্তেই সাজের মুখ শক্ত হয়ে গেল। ভ্রু কুচকে তাকালো সে, চুপ করে ছুরি তুলে নিল টেবিল থেকে। ধীরে ধীরে হেঁটে গেল আরশানের কাছে। আরশান তাকিয়ে আছে, হাসিটা আরো গাঢ় হলো। সাজ সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, কি বললেন? আবার একবার বলেন শুনি। আরশান দুই হাত উঁচু করে বলল, কি মুশকিল, তুই বললে দোষ না, আর আমি বললেই দোষ। আর বলবেন না। বলেই সাজ রান্নার কাজে মন দিল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে রাখতে পারল না। অনেক পরিশ্রমের পর অবশেষে সাজ খাবারগুলো নামালো। সব খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখলো। চোখে তৃপ্তির ঝিলিক। সাজ নিজের হাতেই টেবিল সাজিয়ে বলল, খেয়ে দেখুন তো। আরশান চেয়ার টেনে বসলো। ভাতের সাথে তরকারি মিশিয়ে প্রথম লোকমা মুখে দিল। 1 সেকেন্ডের মধ্যেই তার মুখ কুঁচকে গেল। লবণ যে দ্বিগুণ হয়ে গেছে, আর তরকারির ঝাল এতটাই বেশি যে চোখে পানি চলে এলো। কিন্তু সাজের উজ্জ্বল চোখ দুটো তখন আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাই আরশান তাড়াতাড়ি হাসি চাপিয়ে বলল, খুব ভালো হয়েছে। সাজ খুশিতে হাত চাপড়ে বলল, সত্যি? আমি আরো ভাবলাম ভালো হয়নি। এদিকে তার গলা যে জ্বলছে, চোখে পানি এসে গেছে। তারপরও আরশান মাথা নেড়ে বলল, একদম পারফেক্ট হয়েছে। এই বলে সে ধীরে ধীরে খেতে লাগলো। যদিও প্রতিটি লোকমার সাথে তার মুখের অঙ্গ ভঙ্গি অদ্ভুত হয়ে যাচ্ছে, তবুও সাজের খুশির জন্য খেলো। সোফি এবার বিড়িতে যাবে। খবরটা শুনেই সাজের মনটা কেমন অস্থির হয়ে উঠল। সোফি যাচ্ছে অথচ সে যাবে না, এটা সাজ একেবারেই মেনে নিতে পারল না। আরশান প্রথমে না করে দিয়েছে, আমরা পরে যাব, এখন নয়। কিন্তু সাজ একগুঁয়ে হয়ে বলল, না, আমি যাবই। আপনি না গেলে আমি আম্মুর সাথে চলে যাব। সাজের জেদের জন্য আরশান বাধ্য হয়েই রাজি হলো। অগত্যা ওর সঙ্গেও বিড়িতে আসতে হলো। বাড়িতে পৌঁছানোর পর থেকেই সাজ অন্যরকম হয়ে গেছে। সেই কখন থেকে সে মৌসুমী বেগমকে জড়িয়ে ধরে গেছে। কত বছর পর দেখা হলো যে। কথাবার্তা বলে সবাই ঘরে ঢোকে, তখনই সাজের মাথায় টান লাগলো। চমকে উঠে সে ঘাড় ঘুরিয়ে দেখে অর্ণব ভাইয়া ওর চুল ধরে টান দিচ্ছে। মুখে তার চিরচেনা দুষ্টুমি ভরা হাসি। অর্ণব বলল, কাঁদতে কাঁদতে দেখি সাগর বানিয়ে ফেলবি। আমার রুম আমি সাগর বানিয়ে ফেলবো। এতদিন পর দেখছি কান্না আসবে না নাকি? আরশান এগিয়ে এসে সাজের কান টেনে বলল, পরে পকর পকর করবি, সারাদিন কিছুই খাসনি, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। সাজ ভেঙচি কেটে উপরে চলে গেল। আরশানও যাবে ঠিক তখনই অর্ণব তার সামনে এসে দাঁড়ালো। হাতটা সামনে বাড়িয়ে পথ আটকালো। আরশান বুঝে গেল অর্ণবকে চাইছে। হাত দিয়ে ইশারা করে বলল, পিছনের কালো লাগেজটা তোর। খাবার টেবিলে বসে আছে সাজ আর আরশান। টেবিলে সাদা টেবিল ক্লথ বিছানো, তার উপর গরম ভাত, মাংস, তরকারি ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। সোফিয়ার মৌসুমী বেগম রান্নাঘরে ব্যস্ত। এমন সময় উপরে থেকে ধপধপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামতে থাকে অর্ণব। আরশান এক পলক তাকিয়েই থেমে থাকে না, ঠোঁটে হাসি খেলে যায়। তুই মেয়েদের মতো চুলে ঝুটি করেছিস কেন? অর্ণব একটু থমকে দাঁড়ালো, ভ্রু কুচকে চোখ বড় বড় করে তাকায় ভাইয়ের দিকে। আশ্চর্য, আমি এসব করতে যাব কেন? ভালো করে দেখ। অর্ণব একটু বিরক্ত ভঙ্গিতে হাত চালালো মাথায় চুলে। কয়েক সেকেন্ডের ভেতরেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সত্যি তো, ওর মাথায় দুই পাশে সুন্দর করে দুইটা জুটি করা, যেমন স্কুলের ছোট মেয়েরা করে। মুহূর্তেই টেবিল কাঁপিয়ে হাসতে শুরু করলো সাজ। অর্ণব চোখ কুচকে তাকালো সাজের দিকে। এটা তুই করেছিস তাই না, বেয়াদব মেয়ে? আমার চুলে এসব করেছিস কেন? ভাইয়ার চুলে করতি। সাজ তখনও হেসেই যাচ্ছে, হাসতে হাসতে গাল লাল হয়ে গেছে। কি করব? তোমার চুলগুলো দেখলে বেঁধে দিতে ইচ্ছে করে, এমন লম্বা যে হাত আটকানো যায় না। আমার চুলে হাত দিবি না, তাহলে তোর মাথায় একটা চুলও থাকবে না। খাওয়া শেষে ওরা গেল বাগানে। সাজ গাছ লাগাবে, বাতাসে
চারপাশটা একেবারে সতেজ লাগছিল। বাগানে রোদের কোমল আলো ছড়িয়ে আছে। সাজ দু হাত মাটির ভেতরে ঢুকিয়ে ছোট্ট চারা রোপণ করছে। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। চোখে মুখে আনন্দ। অনব দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজের কীর্তি দেখছে। বাগানের সামনে টেবিলের ল্যাপটপ খুলে বসেছিল আরশান। আঙুলগুলো কিবোর্ডে ছুটছিল, মুখ গম্ভীর। তবে হঠাৎ কান্নার শব্দ আসে। আরশানের হাত কিবোর্ডের ওপর থেমে যায়। ভ্রু কুচকে সে মাথা তুলল। দেখতে পেল অর্ণব সাজের হাত ধরে দ্রুত এগিয়ে আসছে। সাজ কাঁদছে হাউমাউ করে। তার ফর্সা মুখটায় লালচে আভা এসে গেছে। কান্নায় ভিজে গাল চকচক করছে। আরশানের বুকটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই চেয়ারে থেকে উঠে দাঁড়ালো সে। কণ্ঠে উৎকণ্ঠার ঝাঁজ। কি হয়েছে, কান্না করছিস কেন? অর্ণব দাঁত বের করে বলল, সুন্দরী মেয়ে পেয়ে শালার বেড়া মৌমাছির কামড় দিয়েছে। সাজ কান্নার জন্য কিছু বলতে পারছে না, কেবল হাতটা উঁচু করে দেখালো। ফর্সা হাত ফুলে লাল টকটকে হয়ে উঠেছে। জায়গাটা জল করছে। আশারের সাজের হাতটা নিজের হাতে নিল। বিরক্ত দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো।